আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে অ্যাজ ইউজুয়াল ইন্ডেক্সের আলোচনা করব এবং সম্ভব হলে কিছু শেয়ারেরও আলোচনা করব। দেখি কতক্ষণ সময় দেওয়া যায়। তো আমরা ইন্ডেক্সটার বর্তমান অবস্থান দেখছি ৫,৪১৫-তে। এটা আমি উইকলি চার্ট ওপেন করেছি। উইকলি চার্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, উইকলি চার্ট থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট হচ্ছে একটা খুব ভালো একটা উইকলি ক্যান্ডেল ফর্ম করেছে মার্কেট। আহ, এটাকে আমি কি হ্যামার ক্যান্ডেল বলতে পারি, বাট মোটামুটি একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে। মার্কেটটা একটু নিচে যেতে চাচ্ছিল, কিন্তু সেই নিচে আর যায়নি শেষ পর্যন্ত। সে আবার উপরের দিকে টার্ন ব্যাক করেছে। সো ইটস মানে উইকলি চার্টে আমি এটাকে একটা ভালো সাইন বলবো। তো আমরা এখন এটা আমি এখন টপ ডাউন অ্যানালাইসিস করছি। ডেইলি চার্টে দেখবো আমরা ডেইলি চার্টে কি অবস্থায় আছে মার্কেট। ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু খুব বাজে একটা ক্যান্ডেল ফর্ম করেছে, এবং সেটা হচ্ছে বৃহস্পতিবার মার্কেটটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আস্তে আস্তে নিচে নেমে আসছে। এখানে মুভিং অ্যাভারেজ থেকে দেখতে পাচ্ছি মার্কেট মুভিং অ্যাভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, রেজিস্ট্যান্স পেয়ে তারপরে নিচে যাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, মুভিং অ্যাভারেজ প্লাস হচ্ছে এই যে চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। দ্যাট মিনস চ্যানেলটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর উপরে গিয়েছে, দেন এখানে আবার রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে এসেছে। সো আগামী রবি সোমবার দিনগুলো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে মার্কেটের জন্য, ডেইলি চার্ট থেকে মনে হচ্ছে। এবং আওয়ারলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা উপরে গেল, আবার নিচে নেমে আসলো। এবং মনে হচ্ছে যে মার্কেটটা যদি আবার ৫,৩৭২-এ এসে দেন যদি আবার ঘুরে যেতে পারে, এই যে এই সাপোর্ট জোনটা রয়েছে ৫,৩৬৮-তে, এইখান থেকে যদি নিচে এসে আবার ঘুরে যেতে পারে, তাহলে আমরা একটা আপ মুভমেন্ট দেখতে পাবো। কিন্তু যদি মার্কেটটা ৫,৩৭০ থেকে না ঘুরে নিচে চলে আসে, আহ, মনে হচ্ছে না আসলে সত্যি বলতে, কারণ উইকলি চার্টে আমরা যেহেতু এরকম একটা ভালো ক্যান্ডেল ফর্ম করেছি। সো আমার কাছে মনে হয় একটু নিচে আসলেও মানে উইকের কোনো একটা সময় হয়তো ৫,৩৭০-এ আসবে, এসে তারপরে আবার যদি উপরের দিকে চলে যায় তাহলে আমাদের জন্য খুবই ভালো মার্কেট হবে। সো আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে, আগামী সপ্তাহটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। এখানে একটা লাইন ব্রেকআউট করেছে, প্যারালাল লাইন যেটাকে বলি, সেই লাইনটা ব্রেকআউট করেছে, অ্যান্ড মার্কেট ইজ ট্রাইং টু গোয়িং ডাউন। বাট আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এখান থেকে যেহেতু খুব পারফেক্টলি একটা রেজিস্ট্যান্স পেয়েছে, আবার একটু নিচে আসুক, ৫,৩৭০ বা ৫,৩৩০-এর মধ্যে আসুক, এসে দেন আবার মার্কেটটা যদি উপরের দিকে যেতে পারে, দেন আমরা মার্কেটে একটা ডাব্লু প্যাটার্নের মতো পাবো। এই প্যাটার্নটা যদি প্লে আউট করতে পারে দেন ভালো। আর তাছাড়াও মার্কেটের যেই সিচুয়েশন, যদি কোনো কারণে এই ৫,৩৭০ বা ৩৩০-এর জায়গাটা ব্রেক করে আরও নিচে চলে আসে, দেন কিন্তু আমাদের আবার ওয়েট করতে হবে সেই যেই আমার আগের ভিডিওতে যেটা বলেছিলাম ৫,২৪৮, সেই জায়গাটায় পর্যন্ত আবার ওয়েট করতে হবে। সো এটা একটা খুব প্যাথেটিক জিনিস হবে আমাদের জন্য। সো চলেন এখন আমরা দেখি যে আমাদের একটা পোর্টফোলিও যে ছিল সেই পোর্টফোলিওটার কি অবস্থা। সো পোর্টফোলিওতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোর্টফোলিওতে এখন 4টা শেয়ার রয়েছে। সো আমরা কিছু শেয়ার বিক্রি করেছি, কিছু শেয়ার কিনেছি, সেটা আমি একটা আপডেট দিয়ে রেখেছিলাম আমার এই কমিউনিটি পোস্টটাতে। সেখানে আমি আপডেট দিয়েছিলাম যে ওয়ালটন কিনেছিলাম, আরও 210টা কোয়ান্টিটি কিনেছিলাম, মানে 1,00,000 টাকার ওয়ালটন কিনেছিলাম এখানে। আর একটা জিনিস স্টপ লস হিট করাতে ফুয়াং ফুডটা আমরা সেল দিয়ে দিয়েছি। সো এই দুইটা জিনিস আপডেট ছিল এখানে। ভিডিও দিতে পারি নাই, বাট তারপরেও চেষ্টা করেছি যে আপনাদেরকে দেখানোর জন্য। সো আলটিমেটলি আমার পোর্টফোলিওতে যেটা আসলে আমার পোর্টফোলিও বলতেছি, ব্যাপারটা হচ্ছে আপনাদের সাথে অনলাইনে লাইভ একটা শেয়ার করা, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে মার্কেটে কীরকম অবস্থা হয়। সবাই যে বলে যে শুধুমাত্র প্রফিট করতে পারেন, বা আমি যে শুধুমাত্র প্রফিট করব, ব্যাপারটা এরকম না। প্রফিট লস মিলিয়ে আপনার যদি প্রফিট থাকে সেই জিনিসটার দিকে আপনাদের নজর রাখতে হবে। একটা সময় প্রায় 22-23% মতো প্রফিট ছিল। এটা আপনারা জানেন যে 10 লাখ টাকার পোর্টফোলিও ছিল,
10 লাখ টাকার পোর্টফোলিওতে বর্তমানে হচ্ছে 11 লাখ টাকার মতো আছে, 8 3 11, হ্যাঁ 11 লাখ টাকার মতো আছে এবং মাত্র 10%-এর মতো প্রফিট। মানে একটা সময় যখন মার্কেট বেড়েছিল তখন প্রায় 2 লাখ টাকার মতো প্রফিট ছিল, বাট এখন সেটা কমে 1 লাখ টাকার মতো চলে আসছে। বাট তারপরও অল্প একটু টাকা প্রফিটে আছে, খুব বেশি টাকা প্রফিটে নাই। বাট এটা কেন প্রফিটে ছিল না, কারণ হচ্ছে এই যে কয়েকটা বাজে বাজে শেয়ার ছিল পোর্টফোলিওতে, এমএল ডাইং, ওরিয়ন ফার্মা, সিপার্ল। সো এই বাজে শেয়ারগুলোর কারণে কিন্তু মার্কেটে ওই ধরনের প্রফিটটা করা যায় নাই। দেখেন বাজে শেয়ারগুলা বলতেছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে ট্রেডিং করার জন্য, যেহেতু 22%-এর মতো প্রফিট আছে, সো কিছু ট্রেডিং করতে চাচ্ছিলাম। বাট আলটিমেটলি ট্রেডিং করতে গিয়ে দেখা গেল যে এই শেয়ারগুলোতে এখন লসের মধ্যে চলে আসছি। বাট একটা জিনিস, যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, ভালো শেয়ার, আমি যখন পোর্টফোলিও শেয়ার স্টার্ট করেছিলাম এই মানে এই টিউটোরিয়ালটা, তখন বলেছিলাম যে ভালো শেয়ারগুলোতে মিনিমাম 50% প্রফিট, মানে 50% পোর্টফোলিওতে 50% ভালো শেয়ার থাকতে হবে। সো সেখান থেকে আমি ওয়ালটনটা সিলেক্ট করেছি এবং আরও একটা সিলেক্ট করার দরকার, এবং যেহেতু ম্যাচিউরড ফান্ড আছে আরও হয়তো একটা সিলেক্ট করবো যে কোনো একটা সময়, মার্কেটটা যদি আরও কমে হয়তো ভালো আরেকটা শেয়ার সিলেক্ট করবো, এবং এইগুলা থেকে যদি বাড়ে তাহলে তো বাড়লোই, আর যদি না বাড়ে তাহলে দেখা যাবে যে এগুলা থেকে আস্তে আস্তে বের হয়ে আসবো এবং এখান থেকে স্টপ লস নিয়ে নিব। সো এখানে কিন্তু দেখেন বলেছি যে ফুয়াং ফুডে স্টপ লস নিয়েছি আর ওয়ালটনটা কিনেছিলাম। সো ফুয়াং ফুডটা কেন স্টপ লস নিয়েছিলাম সেটা যদি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যে দেখেন ফুয়াং ফুড, ডেইলি চার্টটা ওপেন করি। ফুয়াং ফুড থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিনেছিলাম, একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছিল, ব্রেক করার পরে এই জায়গাতে কিনেছিলাম। আহ, তারপরে মার্কেটটা কিছুটা বেড়েছিল, বাট এরপরে দেখা গেল যে মার্কেট যখন ডিএসই ইন্ডেক্স, কয় তারিখে এটা দেখেন, কবে থেকে পড়া স্টার্ট হইলো, 8ই সেপ্টেম্বর থেকে পড়া স্টার্ট হয়েছে। আমরা ডিএসই ইন্ডেক্সের যাই। এই যে 8ই সেপ্টেম্বর হচ্ছে এটা ইন্ডেক্স যেদিন থেকে পড়া স্টার্ট হয়েছে, দেখেন ইন্ডেক্সটা এখান থেকে এতটুকু পড়ে গেছে। ইন্ডেক্সটা যখন পড়া স্টার্ট হয়েছে এই শেয়ারগুলো তখন মানে আর টিকে থাকতে পারে নাই। এই শেয়ারগুলো আলটিমেটলি নিচে চলে গেছে। সো আমার স্টপ লস হিট করছে মেইনলি হচ্ছে এই টাকার মধ্যে, এই টাকার মধ্যে স্টপ লস হিট করছে। কিন্তু আমি চেক করতেছিলাম যে আসলে এই 200 ডে মুভিং অ্যাভারেজটার ধরে রাখতে পারে কিনা, কিন্তু আলটিমেটলি 200 ডে মুভিং অ্যাভারেজ ধরে রাখতে পারে নাই। পরে হচ্ছে লাস্টের কি করলাম যে এখান থেকে যেহেতু এই ডাউন ট্রেন্ড লাইনটাও, এই আপ ট্রেন্ড লাইনটাও ব্রেকআউট করেছে এখানে, সো এখানে আমি স্টপ লস নিয়ে নিছি। কেউ যদি চায় এই 14 টাকা পর্যন্ত ধরে রাখতে পারে, বাট এইটা যেহেতু অনেকগুলা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে, প্লাস হচ্ছে মুভিং অ্যাভারেজ থেকে ব্রেক করে নিচে চলে আসছে, সো মনে হচ্ছে আরও নিচে চলে যাবে। আর যদি উপরে যায় তাহলে তো ভালোই, বাট নিচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকার কারণে এই জিনিসটা আসলে ছেড়ে দিয়েছে। এমএল ডাইংটা যদি চিন্তা করি, এমএল ডাইংটাতে আপনারা দেখতে পারেন যে স্টপ লসটা হচ্ছে এই জায়গাতে ছিল, আমার ছিল 8 টাকা 70 পয়সাতে, বাট নিচে আর যায়নি যায়নি, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো মার্কেট যদি কামব্যাক করতে পারে হয়তো এই জিনিসটাও আরও ভালো হইতে পারে। 8 টাকা 9 টাকা 50 পয়সা আছে, যদি ভালো হয় তাহলে হয়তো প্রথমে 11 টাকায় যাবে, এরপরে হচ্ছে 13 টাকা 60 পয়সার দিকে হয়তো তার জার্নি স্টার্ট করবে। আহ, এরপরে কোনটা আছে, ওরিয়ন ফার্মাসি পার্ল। ফার্মাসিউটিক্যাল শেয়ারের একটা খারাপ নিউজ আছে এখানে। দেখেন বলছি যে ফার্মা সেক্টরের উপর, মানে যারা বাইরে ওষুধ রপ্তানি করতো তাদের এখন ট্যাক্স দিতে হবে খুব সম্ভবত। সো এই ট্যাক্স দেওয়ার কারণে হয়তো ফার্মা সেক্টরে একটা ধস নামতে পারে। সো দেখার চেষ্টা করতেছি আসলে সামনের দিনগুলোতে কি হয়। এখন বর্তমানে 37 টাকায় আছে, এই শেয়ারটা কিনেছিলাম যখন, তখন ভেবেছিলাম এক টানে চলে যাবে হচ্ছে প্রায় 47 পর্যন্ত, বাট আলটিমেটলি এখান থেকেই ফার্স্ট যেই রেজিস্ট্যান্সটা ছিল 42 টাকা, সেখান থেকেই সে নিচের দিকে চলে এসেছে।
যেহেতু একটু উপরে কিনেছিলাম এই কারণে আমি কিনেছিলাম হচ্ছে প্রায় হয়তো পোর্টফোলিওতে ৳৩৯.৮০। এরপরে যখন উপরে গেল ৳৪২.৫০ গেল। এখানে একটা কিন্তু রেজিস্ট্যান্স ছিল। যদি আমি নিচে কিনতে পারতাম, ৳৩৫ তে কিনতাম, তাইলে কিন্তু আমি ৳৪২ তে একটা প্রফিট টেক করতাম। কিন্তু আমি যেহেতু প্রায় ৳৩৯ তে কিনছি, তাই দেখা গেছে যে এখানে আর প্রফিট টেক করা হয় নাই। এটা নিচে চলে আসছে। যতক্ষণ না পর্যন্ত এই ৳৩২ লাইনটা ব্রেকআউট করবে ততক্ষণ পর্যন্ত ধরে থাকাটাই ভালো মনে হচ্ছে। আর এটা ধরে থাকার পরে একটা সময় আমি চেষ্টা করব যে ৳৪২ বা হচ্ছে ৳৪৭ তে পোর্টফোলিও যেটা ম্যানেজ ম্যানেজ হচ্ছে সেটাতে বিক্রি করার জন্য। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কিন্তু একটা শেয়ার আমার পোর্টফোলিওতে নাই। আমি শুধুমাত্র এটা দেখানোর জন্য আপনাদেরকে দিতেছি। আমার রিয়েল পোর্টফোলিওতে কিন্তু এই শেয়ারগুলা নাই। সো আপনারা মানে ভাববেন না যে এই শেয়ারগুলা আমি আপনাদেরকে বলতেছি কিনার জন্য বা আপনার ইয়ে করার জন্য। এটা শুধুমাত্র হচ্ছে লার্নিং পারপাসে আপনারা দেখেন যে সবসময় প্রফিট করতে পারবেন না। প্রফিট করার জন্য আস্তে, আস্তে যেতে হবে। যেমন মাত্র 10% প্রফিট হইছে। বছরে হয়তো 20-30% প্রফিট থাকবে আপনার খারাপ বছরে। সো এই জিনিসটা মাথায় নিয়ে তারপরে আপনার চলতে হবে। 22% থেকে মাত্র 10% প্রফিটে চলে আসছে এই জায়গাটায়। সো আ একটু চিন্তাভাবনা করে তারপরে ডিসিশন নিবেন যে শেয়ার মার্কেটে ব্যবসা করাটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। আ একটাতে প্রফিট করছি 100%, এটাতে কিন্তু হয়ে যায় না। আপনার সবগুলো নিয়ে খেলতে হবে। সবগুলো নিয়ে যখন খেলবেন তখন এই ধরনের সিনারিও আপনার কাছে চলে আসবে। সো আপনারা যারা ভয় পান বা মনে করেন যে আমি অনেক লসে আছি, বাট আল্টিমেটলি সবাই লস করে। এখান থেকে আপনার টেকফুলি কাজ করে প্রফিট বের করে নিতে হয়। সো আমি কিন্তু এখানে এই জিনিসটা ছাড়ি নাই। সো এই জিনিসটা ছাড়বো হয়তো ৳৩২.৫০, ৳৩২.৬০ র নিচে গেলে হয়তো এই জিনিসটা ছাড়বো ওরিয়ন ফার্মাটা। এরপরের কি শেয়ারটা আছে সিপার্ল। সিপার্লটা একটা ঝামেলায় ফালায় দিছে সত্যি বলতে। কারণ এই শেয়ারটা যে এই জায়গাটাতে কিনেছিলাম খুব সম্ভবত ২৪-২৫ তারিখ, এবং এরপর থেকে এটা টানা কমে যাচ্ছে। সো একটা আপ ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, সেইটাও ব্রেকআউট করেছে। কিন্তু এই যে ডাউন ট্রেন্ড লাইন থেকে যেটা ব্রেকআউট করে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই সেপ্টেম্বর থেকে একেবারে নিচে চলে আসছে। ইন্ডেক্স নিচে যাওয়ার পরে এখন খুব একেবারে ক্রিটিক্যাল পয়েন্টে আছে। হয়তো ৳৪৬.৫০ র নিচে গেলে এই শেয়ারটাও ছেড়ে দিতে হবে, এবং এটা যদি ছেড়ে দেই তাইলে আমার এটাতে প্রায় 20% এর মতো লস হয়ে যাবে। আর এই যে এটা যদি উপরে যায় তাহলে দেখেন হয়তো আমার আম ৳৮১ থেকে ৳৯০ পর্যন্ত আমি এটা ছাড়তে পারবো বা এটা থেকে প্রফিট নিতে পারবো। সো রিস্ক রিওয়ার্ড হিসাব অনুযায়ী ঠিক আছে। বাট তারপরেও খুব আমি আমি বলব যে অনেক মানে 20% লস কিন্তু খুব বড় একটা ব্যাপার। সো এই 20% লসের প্রায় কাছাকাছি চলে আসছে। ৳৪৬.৫০ তে হয়তো এটাকে আমি রাখতে পারি স্টপ লস এটার। সো আরো এখন এই জিনিসগুলা তো আমরা দেখলাম। মোটামুটি এই জিনিসগুলা দেখলাম। সো এই জিনিসগুলা দেখলাম, এবং আমাদের যেই ইন্ডেক্সের এনালাইসিসটা আছে, ইন্ডেক্সের এনালাইসিস অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? ইন্ডেক্সের এনালাইসিস অনুযায়ী দেখতে পাচ্ছি যে মার্কেট এখনো কোনো ক্লিয়ার ডাইরেকশন আমাকে দিচ্ছে না। সো মার্কেট যখন ক্লিয়ার ডিরেকশন দিবে, আরেকটু নিচে যদি আসে, ইন্ডেক্সটা আরেকটু নিচে আসলে হয়তো আমি কোনো কিছু কেনার চেষ্টা করব। আর যদি আমি ৫,৩৭০ বা ৫,২৫০ এই দিকগুলাতে যদি মার্কেট চলে আসে, এত নিচে হয়তো আসবে না। ৫,৩০০ র মধ্যে থাকার সম্ভাবনাই আছে মার্কেটের। তো এই লেভেলগুলাতে চলে আসার পরে যখন বুঝবো যে মার্কেট আবার রিভার্স করতে পারে, দেন হয়তো আবার কেনার চেষ্টা করব একটা ফান্ডামেন্টাল বা ভালো শেয়ার যেটাতে আমি লং টার্মে ইনভেস্ট করতে পারবো। আর যখন মার্কেট বেড়ে যাবে, এই যে ডাউন ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন এখানে ড্র করছি, এই ডাউন ট্রেন্ড লাইনটা যখন আবার ব্রেকআউট করবে তখন আবার ট্রেডিং এর জন্য শেয়ার কিনবো। এর আগ পর্যন্ত শুধুমাত্র ফান্ডামেন্টাল বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেই শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর দিকে নজর রাখবো। সো এইটুকু মোটামুটি পোর্টফোলিওর আলোচনা। ওয়ালটনটা কেন কিনলাম? ওয়ালটনটা কিনলাম হচ্ছে এটা আসলে যেহেতু স্টক ডিভিডেন্ড দিচ্ছে, স্টক ডিভিডেন্ডটা পাবো। সো এখানে একটা ভালো ইয়ে থাকবে। আর যেহেতু অনেকটা কমে গেছে, এবং এইখানে মার্কেট শো করতেছে যে মার্কেটটা আর নিচে মানে প্রাইস শো করতেছে ওয়ালটন শেয়ারটা আর নিচের দিকে যেতে চাচ্ছে না। সো এটা একটা বড় ধরনের একটা কনসলিডেশন হবে হয়তো প্রায় ২০২৫-২৬ এর মাঝ পর্যন্ত যাইতে পারে। অনেক কনসলিডেশনের পরে হয়তো গিয়ে আমি এটা থেকে প্রফিট পেতে পারি, বাট এটা আলটিমেটলি আরও কিছু টাকার, আরও হয়তো ৳১,০০,০০০ মতো ওয়ালটন শেয়ারটা আরও যদি সুযোগ পাই তাহলে হয়তো এই জিনিসটা কেনার চেষ্টা করব।
আর যদি কখনো এটা 585-র দিকে চলে আসে তখন আবার এখান থেকে কিছু ছেড়ে দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব কিছুটা। আবার কমলে আবার কিনবো। সো এইভাবে হচ্ছে এই শেয়ারটা প্লে করার চিন্তা ভাবনা করে রাখছি। বাট আল্টিমেটলি যদি দেখা যায় যে আমি দেখতেছি আরকি যে আমার রিয়েল পোর্টফোলিও বেশি প্লে করতেছে বা এখান থেকে বেশি আর্ন করতে পারবো, না হচ্ছে এই যে এই পোর্টফোলিও দেখা যাচ্ছে এটা থেকে আর্ন করা যাবে বেশি। সো এটা নিয়ে একটা আমি আ বলব যে বাজির মধ্যে আছি, বাজি ধরে আছি যে দেখি কোনটা দিয়ে বেশি ভালো ইয়ে করা যায়। সো আ এই এই পোর্টফোলিওর এনালাইসিসটা কবে শুরু হয়েছিল দেখেন, প্লেলিস্ট থেকে যদি যাই, প্লেলিস্টে দেখবেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা ইয়ে আছে, এটা ওপেন করবেন আপনারা। এটা এটা ওপেন করার পরে দেখবেন যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিভাবে করবেন এই ধরনের কিছু টিউটোরিয়াল দেওয়া আছে। সো এইখানে আমি কবে স্টার্ট করছিলাম দেখেন এই ইয়েটা, আহ, দাঁড়ান, পার্ট 2, পার্ট 4, পার্ট 6, এই পোর্টফোলিওটা কখন থেকে শুরু হয়েছিল? এই পোর্টফোলিও, এই যে বাংলায় পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল। সো এই জিনিসটা এখান থেকে আমার এই পোর্টফোলিওর যাত্রাটা স্টার্ট হয়েছিল। সো এইটা আমি স্টার্ট করছি 7 মাস আগে। 7 মাস আগে স্টার্ট করার পরে দেখেন মাত্র হচ্ছে 10% প্রফিট, মাত্র 10% প্রফিট 7 মাসে। সো খুবই কম কিন্তু প্রফিটের পরিমাণটা কিন্তু একেবারেই যাচ্ছে তাই অবস্থা। কিন্তু তারপরেও বলবো যে মার্কেট সবসময় প্রফিট দিবে না, কিছু সময় প্রফিট দিবে, সেইখান থেকে আপনি আপনার বেসটা নিতে পারবেন। বাট আলটিমেটলি পারফরমেন্সের হিসাব যদি করেন, পারফরমেন্স কিন্তু খুবই খারাপ। 7 মাসে মাত্র 10% প্রফিট, যেটা আসলে একেবারেই উচিত না। অনেকে এটা যদি 20 থেকে 30%-এর মধ্যে থাকতো তাইলে ভালো হইতো। এই 20-30%-এর মধ্যেই ছিল, কিন্তু আলটিমেটলি এই 2-3টা শেয়ার কিনলাম যখন, তখনই কেনার পরপরই হচ্ছে মার্কেটে ইন্ডেক্সটা যখন ড্রপ করলো তখন কিন্তু 10%-এর মতো প্রফিট হাওয়া হয়ে গেছে। সো এইটা যদি ড্রপ না করে মার্কেট উপরে যাইতো, দেখা যাইতো যে এই শেয়ারগুলো অনেক বাড়তো। বাট এই শেয়ারগুলো কেনাই তখন উচিত হয় নাই, ট্রেডিং করা উচিত হয় নাই, বা ট্রেডিং যদি করতামও তাহলে টাইট স্টপ লস ইউজ করা উচিত ছিল, যাতে আমার এখন ক্যাশ থাকতো এবং আমি এই ধরনের বড় ইনভেস্টমেন্ট করতে পারতাম। বাট তারপরেও দেখেন আমার হাতে কিন্তু বেশ ভালো পরিমাণ ক্যাশ আছে। সো আমি এগুলা দেখতেছি যে স্টপ লস হিট করে কিনা। আর বাকি যেটা আছে ওয়ালটন, এটা তো আছেই, আরও একটা শেয়ার হয়তো কেনার চেষ্টা করব লং টার্মের জন্য। সো হয়তো গিয়ে দেখা যাবে বছর মানে 12 মাসের মধ্যে, যদি আরও 5 মাস তো বাকি আছে, এই 5 মাসের মধ্যে দেখা যাবে যে আমি আরও প্রফিট করে ফেলতে পারবো 15 থেকে 20-30%-এর মতো। এবং এগুলো হচ্ছে রিয়েল প্রফিট হিসেবে থাকবে, এবং এটা আপনারা জাস্ট দেখতে পারবেন যে আসলে কীরকম হচ্ছে। সো আপনাদের কিছু শেয়ারের ইয়ে করি। কিছু শেয়ার নিয়ে আলোচনা করি, চলেন। দেখেন প্রাইম ফাইন্যান্স, এই শেয়ারটা অনেক বাড়ছে দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি এটার কি অবস্থা? আলটিমেটলি এটার অবস্থা হচ্ছে এটা অনেক নিচে গিয়ে জাস্ট একটা ডেড কেট বাউন্স দিচ্ছে। সো এটাতে দূরে থাকাই ভালো। নাভানা সিএনজি, নাভানা সিএনজি অনেক বড় একটা ডাউন ট্রেন্ডে আছে। এই ডাউন ট্রেন্ডটাকে তার ব্রেক করতে হবে। এই ডাউন ট্রেন্ডটাকে যদি ব্রেক করতে পারে, অনেক ভালো একটা বেনিফিট পাওয়া যাবে আমাদের মার্কেট থেকে। এবং এই ডাউন ট্রেন্ডটা ব্রেক করলে সে বেশ বড়সড় একটা আপ মুভমেন্ট দিবে। 20 টাকা থেকে প্রায় 50 টাকার মতো চলে আসবে। কিন্তু এই ডাউন ট্রেন্ডটা কোথায় ব্রেকআউট করবে সেটা দেখার জন্য আপনাকে দেখতে হবে যে এইটা প্রথমে 24-25 টাকার উপরে যাইতে হবে। তখন এটা কেনার জন্য পারফেক্ট হবে। বাট এখন এইটা যদি এই ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করতে না পারে, তখন কিন্তু ধরা খেয়ে যাওয়া লাগবে। দেখেন প্রত্যেকবারই উপরে গেছে কিন্তু নিচে আসছে, এই ডাউন ট্রেন্ড লাইন থেকে ধাক্কা খাইছে। এই জায়গাতে উপরে গেছিল কিন্তু দেখেন
ব্রেকআউট করে আবার নিচে চলে আসছে। সো শেয়ারটার প্রবলেম আছে সত্যি বলতে, অনেক বড় একটা ডাউন ট্রেন্ডে আছে। তো সো আমি কিন্তু আবার এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ভলিউম দেখে মনে হচ্ছে এটাতে একটা অ্যাকুমুলেশন হচ্ছে, বিভিন্ন বিভিন্ন মামা চাচারা এটাতে হয়তো ঢুকে বসে থাকতেছে এবং এটা বাড়ানোর চেষ্টা করবে, কারণ কি ভলিউম স্পাইক দেখতে পাচ্ছি, অনেক অনেক ভলিউমে এগুলো ট্রেড হয়েছে, যত নিচে আসছে তত ভলিউমে ট্রেড হয়েছে এবং এটা হয়তো তারা এখন উপরের দিকে নেওয়ার চেষ্টা করবে একটা। সো কিপ ইউর আই ওপেন অন নাভানা সিএনজি। যদি দেখেন যে 24-25 টাকার উপরে ট্রেড হচ্ছে, জাস্ট এটাতে এই শেয়ারটা ট্রেনে উঠে পড়বেন, এটা হয়তো আপনাকে অনেক উপরে নিয়ে যাবে, কতটুকু উপরে নিবে সেটা হয়তো সময় বলে দিবে, বাট তারপরও মিনিমাম একটা টার্গেট আমরা ধরতে পারেন যে প্রথমে 28 টাকা যাবে, তারপরে একটা বাড়ি খাবে, এরপরে যদি যায় তাহলে দেখা যাবে যে আবার 35 টাকা লেভেলে চলে যাবে, এরপরে দেখা যাবে যে এটা আবার গিয়ে ফাইনাল টার্গেট হয়তো 48 টাকা পর্যন্ত এটাকে দেখতে পারি খুব অল্প সময়ের মধ্যে। সো মোটামুটি এটাকে নজরে রাখতে পারেন, এই ধরনের একটা শেয়ার। মিরাকেল ইন্ডাস্ট্রিজটাও দেখেন যে এটা তেমন কোনো প্যাটার্ন শো করতেছে না, জাস্ট আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আছে এটা। এটা একটা, যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলি, এই প্যাটার্নটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সো এটা কখন সাকসেসফুল হবে, এটা কখন সাকসেসফুল হবে বলাটা মুশকিল। অনেকটা বেড়ে গেছে, দেখেন অনেকটা বেড়ে গেছে, এই যে হেড অ্যান্ড শোল্ডারের ব্রেকআউট করার পরে এখান থেকে আবার উপরের দিকে যাত্রা করছে। সো এটা রিস্কি এখন, তারপরেও যাদের আছে তারা কিন্তু এটা 55 টাকা পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। 54 টাকা এটা খুব ইজিলি চলে যাওয়ার কথা, বাট এখন কত আছে, 40 না 37 টাকায় আছে। সো কখন কিনবেন? সো কেনার জন্য আপনাদেরকে একটা থিওরি শিখাই দেই, সেটা হচ্ছে যে যখন আবার দেখবেন যে এই লেভেলে চলে আসছে, বা হচ্ছে এই লেভেলগুলোতে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি যখন আসবে, আমি এটার কাছাকাছি আসলে কিনতে চাইবো না, আমি যখন দেখবো যে এই ট্রেন্ড লাইনটার কাছাকাছি আসছে তখন হয়তো আমি একবার কেনার চেষ্টা করব যদি আমি সুযোগ পাই। সো আমি যখন এটাকে দেখবো যে হ্যাঁ, উপরের দিকে যাচ্ছে, একটা সময় এটা ঘুরতে ঘুরতে এই ট্রেন্ড লাইনে আসছে, দেন এইখান থেকে একটা বাউন্স করে হয়তো 40 টাকা থেকে 54 টাকা চলে যাইতে পারে, এই ধরনের একটা জিনিস হইতে পারে এই শেয়ারটাতে। সো ততক্ষণ পর্যন্ত দেখতে হবে আসলে কি হয় সামনে। ইমারেল ঢোয়েল জাস্ট ডেড কেট বাউন্স চলতেছে, দরকার নাই এটাতে যাওয়ার। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এইটা সত্যি বলতে আমি বলবো যে দূরে থাকাই ভালো এটা থেকে। আচ্ছা, দুলামিয়া কটনও দেখেন অনেকটা বেড়ে গেছে, এইগুলো মোমেন্টামের কারণে আরও বাড়তে পারে, কিন্তু নতুন কেনার জন্য না, অবশ্যই না। যাদের আছে তারা এখান থেকে আস্তে আস্তে প্রফিট নিয়ে অল্প অল্প করে বেরোয় যাওয়া উচিত। ফারিস্ট ইন্স্যুরেন্স এইগুলো অনেক নিচে চলে গেছে, জাস্ট বাউন্স দিতেছে কোনো রকম, এইগুলো বাউন্স চলতেছে, এইগুলাতে ঢুকার উচিত না। এফআইসি, তারপরে রিজেন ট্যাক্স, এটাতেও কোনো প্যাটার্ন শো করতেছে না বা কোনো কিছু শো করতেছে না যেটা দেখে কেনার মতো সিচুয়েশন ভাববো। এক্সিম ব্যাংক এইটাও না, এটাও অনেকটা কমে গেছে, এগুলো আসলে ঝামেলার মধ্যে পড়বেন হয়তো, যেহেতু মার্জার হচ্ছে এইসব শেয়ারগুলোর। এক্সিম ব্যাংকের তো মনে হয় না, বাট এই প্যাটার্নটা কিন্তু খুবই ভালো একটা প্যাটার্ন দেখাইছে, দেখেন। প্যাটার্নটা খুবই ভালো একটা প্যাটার্ন, মর্নিং স্টার একটা প্যাটার্ন, এটা উপরে উঠবে হয়তো আরো, আরো হয়তো উপরে উঠতে পারে 2-3 দিন। সো এখান থেকে একটা প্রফিট বের করতে পারবেন, কিন্তু এটা তো রিস্ক রিস্ক অ্যাসোসিয়েট থাকবে, রিস্ক অ্যাসোসিয়েট থাকবে, কারণ ব্যাংক তো নর্মালি মার্কেট না বাড়লে বাড়ে না। সিমটেক্সের ক্ষেত্রে বলবো মনে হচ্ছে একটা ব্রেকআউট হয়েছে, চলেন একটু দেখি যে ব্রেকআউটটা আসলে কতটুকু। আমি যদি এখানেই ফালাই, হ্যাঁ মোটামুটি বলা যায় যে ব্রেকআউটটা হয়েছে। সো এটা এখন আলটিমেটলি এটা কেনার মতো সিচুয়েশনেই আছে, বাট দেখেন কত নিচ থেকে কতটুকু উপরে চলে গেছে। সো এটা আমি কখন পছন্দ করব, যদি আবার একটু নিচে এইভাবে
আসতে থাকে বা এখানে থাকে, দেন এখান থেকে যদি আরেকটা ব্রেকআউট হয় তখন আমি কেনার চেষ্টা করব। বাট এখন আসলে কেনার জন্য না। এটা যদি আমাকে শো করে যে এটা এই লেভেলটা ধরে রাখবে বা এটা যদি এইখানের নিচে চলে আসে 20 টাকাতে, দেন এদিকে যাই, তখন আবার কেনার চেষ্টা করব আর কি। সো এই ছিল আপনাদের সাথে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।